নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত কর্মা নামক পাঠ্যাংশের টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ইম্পর্ট্যান্ট টেক্সচুয়াল লাইনগুলোর ভয়েস চেঞ্জ আলোচনা করব। দেরি না করে সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, কর্মা, voice change on karma. First question: Sir Mohan threw out his chest. Textual line. Sir Mohan subject, threw out এটা একটা phrasal verb. Threw out what? আমরা ভয়েস চেঞ্জ করার জন্য জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে থ্রিউ আউটকে প্রশ্ন করি কি, থ্রিউ আউট হোয়াট? হিজ চেস্ট। তাহলে হিজ চেস্ট হচ্ছে আমাদের অবজেক্ট। এবার হিজ চেস্টকে অবজেক্টটাকে আমরা প্যাসিভ করার জন্য, এটা একটা অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ করার জন্য আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করে সামনে আনতে হবে। তাহলে হিজ চেস্টকে যদি আমি সামনে আনি তাহলে সেক্ষেত্রে হিজ অর্থাৎ একটা প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে প্রোনাউন দিয়ে একটা সেন্টেন্সকে শুরু করা যায় না, আগে তার নাম দিতে হয়, তার পরিচয় দিতে হয়, তারপরে তার এগেনস্টে আমরা একটা প্রোনাউন ইউজ করতে পারি। তাই আমি করলাম কি, স্যার মোহনস চেস্ট ওয়াজ থ্রোন আউট। কেন ওয়াজ? কারণ এটা থ্রিউ আউট ছিল, সিম্পল পাস্ট টেন্স। এবার থ্রিউ আউট সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ থ্রোন আউট বাই হিম। এইখানে আমি বাই স্যার মোহন হওয়ার কথা ছিল, আমি করলাম বাই হিম। নেক্সট সেন্টেন্স: Sir Mohan smoothed his balliol tie. Sir Mohan সাবজেক্ট, স্মুথ হচ্ছে আমাদের ভার্ব। স্মুথড ইডি অর্থাৎ পাস্ট টেন্সে আছে। স্মুথড হোয়াট? কোন জিনিসটাকে বা কি স্মুথ করলো? হিজ ব্যালিওল টাই। আবার হিজ ব্যালিওল টাই হচ্ছে আমাদের একটা অবজেক্ট এখানে, এবং এটাকে সাবজেক্ট করতে গেলে হিজ ব্যালিওল টাই যদি সাবজেক্ট হয় তাহলে আবার হিজটা হচ্ছে একটা প্রোনাউন দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু হবে। তাহলে করতে হবে কি, হিজের বদলে আমরা তার পরিচয়টা দেব। স্যার মোহনস ব্যালিওল টাই ওয়াজ স্মুথ বাই হিম। ওয়াজ স্মুথ আমাদের প্যাসিভ ভার্ব ছিল, আমাদের অ্যাক্টিভ ভার্বে কি ছিল? স্মুথ ছিল। অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স। এই কোন অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ভার্বটা কী হবে সেটার জন্য আমার ভয়েসের ভিডিওগুলো দেখতে হবে। যাই হোক, নেক্সট সেন্টেন্স: শি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার। শি সাবজেক্ট, ওর সিম্পল পাস্ট টেন্স, এবং এটা এখানে মেন ভার্ব। আমরা ভার্বকে প্রশ্ন করি। তিনি পরতেন, কি পরতেন? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় ভার্বকে? কি পরতেন? এ ডার্টি হোয়াইট শাড়ি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। উইথ এ রেড বর্ডার, এটা অবজেক্টের সঙ্গে যেমনটা ছিল তেমনটাই থাকবে। তাহলে অবজেক্ট যদি হয় এ ডার্টি হোয়াইট শাড়ি, তাহলে আমরা সাবজেক্ট করে নিয়ে আসি এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, একসঙ্গেই রইল। ওয়াজ ওয়ার্ন বাই হার। ওয়াজ ওয়ার্ন সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভার্ব, প্যাসিভ ফর্ম। ওয়ারের প্যাসিভ ফর্ম বাই হার, শি ছিল আমাদের সাবজেক্ট। নেক্সট সেন্টেন্স: শি হেইলড এ পাসিং রেলওয়ে কুলি। তিনি ডেকে দাঁড় করালেন একটা চলন্ত রেলওয়ে কুলিকে, যে নাকি সামনে দিয়ে যাচ্ছিল। তাহলে তিনি, শি, হেইল্ড ডাকলেন বা দাঁড় করালেন। কাকে? দুটো প্রশ্ন হয়, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। তো এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। শি হেইল্ড হোম, কাকে? এ পাসিং রেলওয়ে কুলি, অর্থাৎ এ পাসিং রেলওয়ে কুলি সম্পূর্ণটাই আমাদের অবজেক্ট। তোমরা মনে করতে পারো যে এ রেলওয়ে কুলি অবজেক্ট হতে পারতো, তাহলে পাসিংটা হচ্ছে, অ্যাকচুয়ালি পাসিংটা হচ্ছে এই রেলওয়ে কুলির অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো যেমন আমরা সিম্পল সেন্টেন্সে পড়তাম যে পার্টিসিপল, আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ, যে নাকি কোনো একটা নাউনকে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক সেরকম হচ্ছে এখানে পাসিংটা। তাহলে এই রেলওয়ে কুলির সঙ্গে আমাদের পাসিংটা রেখে দিতে হবে। তাহলে শি হেইল্ড এ পাসিং রেলওয়ে কুলি। এ পাসিং রেলওয়ে কুলি ওয়াজ হেইল্ড বাই হার। হেইল্ড ছিল আমাদের অ্যাক্টিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ হেইল্ড বাই হার।
শি ছিল আমাদের সাবজেক্ট। নেক্সট সেন্টেন্স, দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান টু মেক এ কুশন। কুলি কী করলো, তার টারবানটাকে অর্থাৎ মাথায় যে ফেটিটা সে বাঁধে সেটাকে টারবান বলা হয়, টেক্সচুয়াল লাইন, সেটাকে সমান করে মাথায় রাখলো, টু মেক এ কুশন, একটা নরম বালিশের মতো, যাতে সে বালিশের মতো টারবানটাকে ব্যবহার করতে পারে নরম গদি তৈরি করার জন্য। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হচ্ছে আমাদের মেইন ভার্বকে প্রশ্ন করি, ফ্ল্যাটেন্ড হোয়াট, হিজ টারবান। তাহলে হিজ টারবানটা আমাদের অবজেক্ট। টু মেক এ কুশন এটা আমাদের ভয়েস চেঞ্জের মধ্যে কোনো ভূমিকা রাখে না। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। তো হিজ টারবান যদি অবজেক্ট হয়, আবার এই হিজটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন, এবং হিজ টারবান দিয়ে শুরু করা যাবে না, তার পরিচয় দিতে হবে। দ্য কুলিজ টারবান ওয়াজ ফ্ল্যাটেন্ড কী করে আসলো? ফ্ল্যাটেন্ড ছিল আমাদের মেন ভার্ব এবং এটা ছিল অ্যাক্টিভে, সিম্পল পাস্ট টেন্স। তার প্যাসিভ হচ্ছে দ্য কুলিজ টারবান ওয়াজ ফ্ল্যাটেন্ড। ওয়াজ কেন? কারণ এই টারবানটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং পাস্ট টেন্স। তাহলে ওয়াজ ফ্ল্যাটেন্ড বাই হিম টু মেক এ কুশন, বা ওয়াজ ফ্ল্যাটেন্ড টু মেক এ কুশন বাই হিম। তো যাই হোক, আশা করি বোঝাতে পারছি। নেক্সট সেন্টেন্স, দ্য কুলি হয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড। দ্য কুলি সাবজেক্ট, হয়েস্টেড মানে তুলে নিল, হয়েস্টেড হোয়াট, কোন জিনিসটাকে তুলে নিল? দ্য স্টিল ট্রাঙ্ক। তাহলে দ্য স্টিল ট্রাঙ্ক হচ্ছে আমাদের অবজেক্ট, অন হিজ হেড যেমনটা ছিল তেমন রয়ে যাবে। তাহলে দ্য স্টিল ট্রাঙ্ক ওয়াজ হয়েস্টেড, সিম্পল পাস্ট টেন্স, প্যাসিভ ভার্ব, ওয়াজ হয়েস্টেড বাই দ্য কুলি অন হিজ হেড। তাহলে বাই দ্য কুলি লেখার পরে আমরা অন হিজ হেডটা দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারছি। তাহলে নেক্সট পেজে যাচ্ছি। লেডি লাল পিকড আপ হার ব্রাস টিফিন ক্যারিয়ার। লেডি লাল পিকড আপ, তিনি হাতে তুলে নিলেন। কি তুলে নিলেন? হার ব্রাস টিফিন ক্যারিয়ার। তাহলে হার ব্রাস টিফিন ক্যারিয়ারটা সম্পূর্ণটাই আমাদের অবজেক্ট। তাহলে হার আবার একটা প্রোনাউন, তাহলে আমাদেরকে আগে তার এই হারের জায়গাটাতে তার নামটা দিয়ে, তার পরিচয়টা দিয়ে, লেডি লালস ব্রাস টিফিন ক্যারিয়ার, এটা আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো। হারের বদলে আমরা তার নামটা ইউজ করলাম, ওয়াজ পিকড আপ বাই হার। পরে আমরা তার জন্য এই প্রোনাউনটা ব্যবহার করব। ওয়াজ পিকড আপ কেন? কারণ ব্রাস টিফিন ক্যারিয়ার এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার এবং পাস্ট টেন্সে আছে। পিকড আপ আমাদের অ্যাক্টিভ ভার্ব, এটা ছিল পাস্ট টেন্সে। সেই অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ফর্ম সিম্পল পাস্টে, ওয়াজ পিকড আপ বাই হার। নেক্সট সেন্টেন্স, she sat down on her steel trunk which the coolie had put down. আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড, ভালো করে লক্ষ্য করবা। she sat down on her steel trunk, তিনি তার স্টিলের যে ট্রাঙ্কটা ছিল তার উপরে বসে পড়লেন। which the coolie had put down, যেটা নাকি, কোন জিনিসটা? which বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য স্টিল ট্রাঙ্ককে। which the coolie had put down, যেটা নাকি কুলিটা নিচে নামিয়ে রেখেছিল। তাহলে she sat down on her steel trunk, এটার ভয়েস চেঞ্জ হয় না। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব দু রকমের ভার্ব হয়। ট্রানজিটিভ কোনটা? যেই ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ হচ্ছে উল্টোটা, যেই ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে পরে যেই ভার্বের অবজেক্ট নেই সেটাকে তুমি ভয়েস চেঞ্জ কীভাবে করবা? ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্ট দরকার। অবজেক্টটাকে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে সাবজেক্ট করবা, তারপরে তার ভয়েস চেঞ্জ হবে। যেখানে অবজেক্টই নেই সেখানে তার ভয়েস চেঞ্জ হবে না, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে she sat down, স্যাট মানে বসা, সেটার পাস্ট টেন্স সিট স্যাট স্যাট। এবার এটাকে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এটা ইনট্রানজিটিভ, এর অবজেক্ট নেই। এটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। তাই she sat down on her steel trunk, এটাকে ভয়েস চেঞ্জ করা হয়নি। which the coolie had put down, which অর্থাৎ স্টিল ট্রাঙ্কটা, তাহলে এটা একটা আলাদা ক্লজ, এটা তো বুঝতেই পারছো। তাহলে এই ক্লজটাকে আমরা ভয়েস চেঞ্জ করলাম কেন? কারণ এখানে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব আছে, which had been put down by the coolie। এখানে which বলতে কোন জিনিসটা? দ্য স্টিল ট্রাঙ্ক। দ্য কুলি হ্যাড পুট ডাউন, অর্থাৎ দ্য কুলি হ্যাড পুট ডাউন দ্য স্টিল ট্রাঙ্ক।
তাহলে দ্য স্টিল ট্রাঙ্কটা, যেটাকে নাকি এখানটা হুইচ দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। তাহলে দ্য স্টিল ট্রাঙ্ক হ্যাড বিন পুট ডাউন হবে, তাই এখানে হুইচ হ্যাড বিন পুট ডাউন বাই দ্য কুলি। পরিষ্কার হয়েছে? নেক্সট সেন্টেন্স, ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। তুমি জেনানা অর্থাৎ লেডিজ কম্পার্টমেন্টে রুম পাবে, অর্থাৎ জায়গায় পাবে। রুম তো আমরা ঘরকে বলি, এখানে রুম মানে ঘর না, এখানে জায়গা। তাহলে ইউ উইল ফাইন্ড, ফাইন্ড হচ্ছে আমাদের মেন ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট। তাহলে ফাইন্ডের অবজেক্ট, ফাইন্ড হোয়াট? রুম ইন দ্য জেনানা। তাহলে রুম ইন দ্য জেনানা উইল বি ফাউন্ড, আমরা জানি মোডাল অক্সিলিয়ারিতে আছে উইল ফাইন্ড, এটা একটা অ্যাক্টিভ ফর্ম, তার প্যাসিভ ফর্ম হচ্ছে উইল বি ফাউন্ড। তাহলে রুম ইন দ্য জেনানা উইল বি ফাউন্ড বাই ইউ, বাই ইউ, ইউ আমাদের সাবজেক্টে ছিল। নেক্সট সেন্টেন্স, দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং। দেন, দেনটা এখানে কোনো কাজে লাগবে না। আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং। গেট ওভার এটা আমাদের মেন ভার্ব এবং এটা একটা ফ্রেজাল ভার্ব। গেট ওভার হোয়াট? প্রশ্ন করো। দ্য বদার অফ ইটিং, তাহলে দ্য বদার অফ ইটিং হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দেনটা আমি এখনই বললাম কোনো কাজে লাগবে না, তাহলে যেখানে ছিল সেখানেই রাখি। দ্য বদার অফ ইটিং, সাবজেক্টটা, অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো। মাইট অ্যাজ ওয়েল বি গট ওভার, মাইট রইল, অ্যাজ ওয়েল রইল, বি গট ওভার, বি গট ওভার, গেটের থার্ড ফর্ম হচ্ছে গট, গেট ওভার, বি গট ওভার। ঠিক আছে? তাহলে মাইট গেট ওভার ছিল আমাদের মেন ভার্ব, ঠিক আছে? মোডাল অক্সিলিয়ারিতে মাইট থাকলে মাইট বি হয়, আমরা জানি। আর গেট ওভার তো ফ্রেজাল ভার্ব, তার থার্ড ফর্ম হলে গট ওভার হবে। অ্যাজ ওয়েলটা মাঝে যেমনটা ছিল তেমন রয়ে গেল, অ্যাজ ওয়েল। তাহলে মাইট গেট ওভার থেকে প্যাসিভ ফর্ম হচ্ছে মাইট বি গট ওভার বাই মি। এবার তার মাঝে ঢুকে গেল কে? অ্যাজ ওয়েল। নেক্সট সেন্টেন্স, লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার অ্যান্ড টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস। লক্ষ্য করো, দুটো ক্লজ আছে, একটা হচ্ছে লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার একটা, আর অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে অ্যান্ড টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস। তাহলে এবার অ্যান্ডের পরে যে অংশটা সেটা কিন্তু আরেকটা ক্লজ, এবং এই ক্লজেরও সাবজেক্ট কিন্তু লেডি লাল, অর্থাৎ দুটো কাজই লেডি লাল নিজে করছেন। দুটো ক্লজে লেডি লালকে দুবার উচ্চারণ করা হবে, দুবার একই সাবজেক্টকে রিপিট করা হবে, সেই জন্য কমন নিয়ে প্রথমে একবার দিয়ে দেওয়া হয়েছে। আমরাও ভয়েস চেঞ্জের সময় সেটাকে ফলো করার চেষ্টা করব। তাহলে লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? লেডি লাল ওপেন মেন ভার্ব, ওপেন হোয়াট? দ্য ব্রাস টিফিন ক্যারিয়ার। তাহলে দ্য ব্রাস টিফিন ক্যারিয়ার ওয়াজ ওপেন্ড বাই লেডি লাল, দ্য ব্রাস টিফিন ক্যারিয়ার ওয়াজ ওপেন্ড বাই লেডি লাল হওয়ার কথা ছিল, লিখলাম না কেন, পরে বলছি। আবার অ্যান্ড দিলাম টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস, অর্থাৎ লেডি লাল টুক আউট এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস, তাই তো? আবার এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে? এ বান্ডল অফ, আচ্ছা টুক আউট হচ্ছে আমাদের মেন ভার্ব, টুক আউট হোয়াট? এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস, তাহলে অবজেক্ট এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস, এটাকে সাবজেক্ট করলে অ্যান্ড এ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস। আচ্ছা, এখানে চাপাটিসকে ধরবো নাকি বান্ডলকে ধরবো? বান্ডলকে ধরবো, তাহলে সিঙ্গুলার নাম্বার। বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস ওয়াজ টেকেন আউট, টুক আউট ছিল, তাহলে মেন ভার্বে সিম্পল পাস্ট টেন্স, তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ টেকেন আউট বাই লেডি লাল। এইবার এখানে একটা বাই লেডি লাল হওয়ার কথা ছিল, ওয়াজ ওপেন বাই লেডি লাল, আবার পরে আবার বাই লেডি লাল। এই দুটোকে কমন নিয়ে আমরা শেষে একবার লিখলাম। ভালো করে লক্ষ্য করে নাও, না বুঝতে পারলে আবার দেখো। নেক্সট সেন্টেন্স, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ। আবার এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ মানে ক্যানট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তাহলে ক্যানট নেগেটিভে আছে, ক্যানট আন্ডারস্ট্যান্ড হচ্ছে আমাদের একটা
মোডাল অক্সিলিয়ারি নেগেটিভে আছে। ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট, ইংলিশ হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে ইংলিশ ক্যানট বি আন্ডারস্টুড বাই মি। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, অ্যান্ড দেয়ার ওয়েজ আর নট নোন টু মি, ঠিক আছে। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, ডোন্ট নো হচ্ছে আমাদের মেন ভার্ব যেটা নেগেটিভে আছে। ডোন্ট নো হোয়াট, দেয়ার ওয়েজ, দেয়ার ওয়েজ হচ্ছে আমাদের অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করে নিয়ে আসলাম। অ্যান্ড দেয়ার ওয়েজ আর, কেন আর, কারণ এটা প্রেজেন্টে ছিল, ডু নট নো, তাহলে আর নট নোন। আমরা জানি উইদাউট বাই, উইদাউট বাইতে কি হয়, নো ভার্বের সঙ্গে বাই ইউজ হয় না, টু হয়, হ্যাঁ। অ্যান্ড আর নট নোন টু মি। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আগের বার তো আমরা দুটো লেডিলালকে, বাই লেডিলাল এখানে একবার হওয়ার কথা ছিল, ওয়াজ ওপেন বাই লেডিলাল আবার শেষে, তাহলে দুটোর জন্য আমরা কমন নিয়ে শেষে একবার লিখলাম, তাহলে এখানেও তাই হলো না কেন? ইংলিশ ক্যান্ট বি আন্ডারস্টুড অ্যান্ড দেয়ার ওয়েজ আর নট নোন বাই মি না টু মি, কোনটা লিখবা তুমি? এখানকার জন্য বাই মি হচ্ছে, প্রথমবারের জন্য বাই মি হচ্ছে, এবং দ্বিতীয়বারের জন্য টু মি হচ্ছে। এই কারণে দুটো যেহেতু আলাদা, তাই আমাদেরকে দুটো আলাদা আলাদা দুবার লিখতে হলো। আশা করি বোঝাতে পারছি। নেক্সট পেজে যাচ্ছি। হি ডিড নট লাইক হার পুর ইলিটারেট রিলেটিভস। হি ডিড নট লাইক হার পুর ইলিটারেট রিলেটিভস। হি অর্থাৎ স্যার মোহনলাল, ডিড নট লাইক পছন্দ করতেন না, কাকে পছন্দ করতেন না বা কি পছন্দ করতেন না? হার পুর ইলিটারেট রিলেটিভস। এবার তোমার অবজেক্ট কোনটা, হার শুধু হারটা নাকি হার পুর ইলিটারেট রিলেটিভস? রিলেটিভসটা আমাদেরকে সম্পূর্ণটাই বলতে হবে। এই রিলেটিভস শুধু বললে মানে আমরা যে বুঝতে পারছি যে অবজেক্টটা হচ্ছে শুধু এই রিলেটিভসটা, কিন্তু শুধু রিলেটিভস বললে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কার রিলেটিভস কোথা থেকে আসলো। আমাদেরকে সম্পূর্ণটাই অবজেক্টে ধরতে হবে, হার পুর ইলিটারেট রিলেটিভস। তাহলে হার পুর ইলিটারেট রিলেটিভস যেহেতু প্লুরালে আছে, আমাদের মূল অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসার পরে, তাই ওয়্যার নট লাইকড। ডিড নট লাইক মেইন ভার্ব এবং যেটা পাস্ট টেন্সে আছে, নেগেটিভে আছে, সেটাকে ওয়্যার নট লাইকড প্যাসিভ ভার্ব নেগেটিভে, এবং যেহেতু প্লুরালে আছে তাই ওয়্যার নট লাইক বাই হিম। বাই হিম, হিম বলতে হি ছিল আমাদের স্যার মোহনলালকে বোঝাচ্ছিল, এখানে প্যাসিভে হিম। নেক্সট সেন্টেন্স, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল তোমার সাবজেক্ট। এবার এখানে মূল সাবজেক্ট কোনটা, দ্য বেল নাকি দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল? এখানে লক্ষ্য করে দেখো, আমরা এর আগের ভিডিওগুলিতে লক্ষ্য করেছি জিরান্ড আর হচ্ছে পার্টিসিপেলের মধ্যে পার্থক্য, তাই না? তাহলে দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল মানে বেল অর্থাৎ ঘন্টার ক্ল্যাঙ্গিংটা অর্থাৎ ঘন্টা বাজাটাকে এখানে নামকরণ করা হয়েছে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এটা কিন্তু একটা জিরান্ড, ঠিক আছে? দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল এখানে সম্পূর্ণটাই সাবজেক্ট। এখানে বেলটা মূল বিচার্য বিষয় না, বিষয়টা হচ্ছে ক্ল্যাঙ্গিংটা, ঘন্টা বাজাটা, ঠিক আছে? কি করলো, অ্যানাউন্স করলো। কি অ্যানাউন্স করলো, দ্য অ্যাপ্রোচিং ট্রেন, ট্রেনের আগমন বার্তা দিল, অর্থাৎ ট্রেনের আগমনটাকে অ্যানাউন্স করলো। এবার এখানে এই অ্যাপ্রোচিং ট্রেন, এই অ্যাপ্রোচিংটা কিন্তু এই ট্রেনের অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা একটা পার্টিসিপল। একই সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল এবং জিরান্ড দেখতে পাচ্ছ, খুব ভালো এক্সাম্পল। তো অ্যানাউন্সড হচ্ছে আমাদের মেন ভার্ব। আমি আগেও বলেছি যে আমাদের প্রশ্ন থেকেও কিন্তু অনেক কিছু শেখার জিনিস আছে, শেখার আছে। তো এটাকে দ্য অ্যাপ্রোচিং ট্রেন হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য অ্যাপ্রোচিং ট্রেন সাবজেক্ট করে নিয়ে আসলাম। দ্য অ্যাপ্রোচিং ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, কেন? কারণ হচ্ছে দ্য অ্যাপ্রোচিং ট্রেন আমাদেরকে সিঙ্গুলার দেয়, অর্থাৎ দ্য অ্যাপ্রোচিং ট্রেন হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ অ্যানাউন্সড সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম। বাই দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল আমাদের ছিল সাবজেক্ট, এখানে বাই দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অবজেক্ট হয়ে বাইয়ের সঙ্গে বসছে। নেক্সট সেন্টেন্স, শি ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো। শি সাবজেক্ট, ফাউন্ড মেন ভার্ব, ফাউন্ড হোয়াট? এ সিট, একটা সিট খুঁজে পেল। বাই দ্য উইন্ডো যেমনটা ছিল তেমনই, এখানে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তাহলে এ সিট ওয়াজ ফাউন্ড, বা তুমি এরকম করতে পারো এ সিট বাই দ্য উইন্ডো,
ওয়াজ ফাউন্ড, কারণ একটা সিট তার জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ফাউন্ড হচ্ছে আমাদের সিম্পল পাস্টে মেন ভার্ব ছিল, তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ফাউন্ড বাই হার। নেক্সট সেন্টেন্স, she produced a 2-ana bit from a knot in her sari and dismissed the coolie. লক্ষ্য করে দেখো, she produced a 2-ana bit from her knot in her sari, এটা একটা ক্লজ। আবার and dismissed the coolie, আবার আরেকটা ক্লজ যার সাবজেক্ট নাকি she নিজে। আবার মানে দুটো ক্লজেরই সাবজেক্ট হচ্ছে she, ওই জন্য প্রথমে একবার লিখে দুটোকে কমন নিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে she produced a 2-ana bit from a knot in her sari and she dismissed the coolie। ঠিক আছে, এবার দুটোকে আলাদা আলাদা করে ভয়েস চেঞ্জ করব। she produced what, produced মেইন ভার্ব, কি প্রডিউস করলো, কি বের করে নিল, a 2-ana bit from a knot in her sari। তাহলে a 2-ana bit was produced from a knot in her sari, from a knot in her sariটাকে আলাদা করে যেমনটা ছিল তেমনই, এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুব একটা কাজে লাগলো না তাই। তাহলে a 2-ana bit was produced, সিম্পল পাস্ট টেন্স, অ্যাক্টিভ ফর্মে ছিল produced, তাহলে প্যাসিভ ফর্মে was produced। কেন was, সিঙ্গুলার ভার্ব কেন, কারণ a 2-ana bit অর্থাৎ একটা 2 আনার কয়েন was produced from a knot in her sari and dismiss the coolie ছিল। তাহলে dismissed, কাকে ডিসমিস করা হয়েছিল, the coolie। the coolie এখানে অবজেক্ট, তাহলে and the coolie was dismissed, dismissed হচ্ছে আমাদের মেন ভার্ব ছিল সিম্পল পাস্টে, অ্যাক্টিভ ফর্ম, তার প্যাসিভ ফর্ম হচ্ছে the coolie was dismissed by her। অর্থাৎ এই and এর আগের অংশটুকুর যে আগে যে প্যাসিভ ফর্মটা লিখলাম সেটার জন্যও বাই হার হবে, আবার and এর পরের অংশটুকু যে প্যাসিভ ফর্মটা লিখলাম তার জন্য বাই হার হবে। দুটোতে একসাথে কমন নিয়ে বাই হার আমরা শেষে লিখব। নেক্সট সেন্টেন্স, she then opened her beetle case। she then তারপর কি করলো, opened, খুলে নিল। কি খুলে নিল, her beetle case। তাহলে her beetle case was then opened by her। তাহলে লক্ষ্য করো, she then opened, তাহলে opened হচ্ছে আমাদের মেইন ভার্ব, এর প্যাসিভ ফর্ম হচ্ছে was opened, মাঝে then ঢুকে গেল কারণ দেনটা এখানে কোনো ভূমিকা নেই, was then opened by her। নেক্সট সেন্টেন্স, these she thrust into her mouth। these she thrust into her mouth, মুখে ঠুসে দেওয়া, বোঝো তো, ঠিক সেরকম she মেন সাবজেক্ট আমাদের, thrust মেন ভার্ব, thrust what, she thrust these, অর্থাৎ এই দিসটা হচ্ছে আমাদের অবজেক্ট, সেটাকে সামনে লেখা হয়েছে, এইগুলোকে she thrust these, এইগুলোকে into her mouth। কোথায়, into her mouth। তাহলে into her mouthটা কিন্তু আমাদের অবজেক্ট না, আমাদের অবজেক্ট হচ্ছে these। তাহলে বোঝো, these যদি অবজেক্ট হয় তাহলে these সাবজেক্ট হয়ে সামনে আসলো were thrust। thrust হচ্ছে পাস্ট টেন্সে মেইন ভার্ব, অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্মে হচ্ছে were thrust হবে। কেন were, কারণ দিসটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, প্লুরাল সাবজেক্ট। তাহলে these were thrust into her mouth by her। into her mouthটাকে তুমি চাইলে শেষেও রাখতে পারো, অর্থাৎ these were thrust by her into her mouth, এরকমও করতে পারো। আশা করি বোঝাতে পারছি। তাহলে পরের পেজে যাচ্ছি। The arrival of the train did not disturb Sir Mohan's sang-froid। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid। sang-froid মানে কি তোমরা জানো, টেক্সটের লাইন। এইবার সাবজেক্ট কে, দ্য ট্রেন না দ্য অ্যারাইভাল। ট্রেনের আগমন ডিড নট ডিস্টার্ব, ডিস্টার্ব করতে পারলো না বা ডিস্টার্ব করলো না স্যার মোহনলাল sang-froid। তাহলে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন সম্পূর্ণটা আমাদের সাবজেক্ট, কি করলো না, ডিড নট ডিস্টার্ব, ডিস্টার্ব করলো না। তাহলে কাকে ডিস্টার্ব করলো না, স্যার মোহনলালকে নাকি দ্য স্যার মোহনলাল sang-froid-কে? সম্পূর্ণটা, স্যার মোহনলাল sang-froid was not disturbed, প্যাসিভ ফর্ম,
আমাদের ছিল অ্যাক্টিভ ফর্মে ডিড নট ডিস্টার্ব, নেগেটিভে সেই নেগেটিভে প্যাসিভ ফর্ম হবে ওয়াজ নট ডিস্টার্ব। কেন ওয়াজ? কারণ স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড, এটা সিঙ্গুলার নাম্বার। বাই দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ছিল আমাদের সাবজেক্ট, তাহলে বাই এর পরে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। খুব সহজ সরল একটা ভয়েস চেঞ্জ, কিন্তু দেখে খুব কমপ্লিকেটেড মনে হয়। নেক্সট সেন্টেন্স, হি ওয়ান্টেড এভরিথিং টিকেটি বু অ্যান্ড অর্ডারলি। হি ওয়ান্টেড এভরিথিং, হি সাবজেক্ট, ওয়ান্টেড ভার্ব, ওয়ান্টেড হোয়াট, এভরিথিং। তাহলে এভরিথিং হচ্ছে আমাদের অবজেক্ট। এই এভরিথিংকে কেমনভাবে চাইতেন তিনি? টিকেটি বু অ্যান্ড অর্ডারলি। বোঝা গেল? তাহলে আমাদের মেন অবজেক্টটা কিন্তু এভরিথিং। তাহলে এভরিথিং ওয়াজ ওয়ান্টেড হবে, এভরিথিং ওয়াজ ওয়ান্টেড, ওয়ান্টেড টিকেটি বু অ্যান্ড অর্ডারলি বাই হিম। আশা করি বোঝাতে পারলাম। টিকেটি বু অ্যান্ড অর্ডারলি যেমনটা ছিল তেমন রয়ে গেল। নেক্সট সেন্টেন্স, ইন হিজ 5 years abroad, in his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. In his 5 years abroad, তার 5 বছরের বিদেশে থাকাকালীন কি করেছিলেন? স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড, স্যার মোহন সাবজেক্ট, হ্যাড অ্যাকোয়ার্ড পাস্ট পারফেক্ট এর অ্যাক্টিভ ফর্ম, তোমরা জানো টেন্স যদি পড়ে থাকো। স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড হোয়াট? দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস। তাহলে দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এবার দেখো, তুমি সাবজেক্ট পেয়ে গেলা, ভার্ব পেয়ে গেলা, অ্যাক্টিভ ভার্ব এবং অবজেক্টও পেয়ে গেলা। তাহলে এই ইন হিজ 5 years abroad এটাকে কী করা যায়? এটাকে কি করা যায়? তাহলে ইন হিজ 5 years abroad যেমন ছিল তেমন রেখে দাও। অবজেক্ট দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস, সাবজেক্ট হয়ে চলে আসলো। হ্যাড বিন অ্যাকোয়ার্ড বাই স্যার মোহনলাল। হ্যাড অ্যাকোয়ার্ড হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাড বিন অ্যাকোয়ার্ড বাই স্যার মোহনলাল। পরিষ্কার? স্যার মোহনলাল আমাদের সাবজেক্ট ছিল। নেক্সট সেন্টেন্স, হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। খুব সহজ একটা ভয়েস চেঞ্জ। তিনি রেয়ারলি অর্থাৎ খুব কম, স্পোক কথা বলতেন কিসে? হিন্দুস্তানিতে। তাহলে হি সাবজেক্ট, স্পোক হচ্ছে মেন ভার্ব, স্পোক হোয়াট বা কি বলতেন? স্পোক হিন্দুস্তানি। তাহলে হিন্দুস্তানি যদি অবজেক্ট হয় তাহলে হিন্দুস্তানি ওয়াজ রেয়ারলি স্পোকেন। রেয়ারলিটা যেখানে ছিল সেখানে স্পোক ভার্বের আগে। তাহলে স্পোকটা যদি অ্যাক্টিভ ফর্ম হয় তাহলে ওয়াজ স্পোকেন হচ্ছে আমাদের, দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ স্পোকেন হচ্ছে আমাদের প্যাসিভ ভার্ব হবে এবং তার সঙ্গে রেয়ারলি যুক্ত হয়ে গেল। তাহলে হিন্দুস্তানি ওয়াজ রেয়ারলি স্পোকেন বাই হিম, হি ছিল আমাদের সাবজেক্ট। আই হ্যাভ ফিনিশড উইথ ইট। আই হ্যাভ, এটাকে শর্টে লেখা হয়েছে আই হ্যাভ, এটাকে অ্যাকচুয়ালি টেক্সচুয়াল লাইনগুলো এরকম ছিল। আই হ্যাভ ফিনিশড উইথ ইট, ফিনিশড উইথ ইট, এটা ইংরেজিতে এইভাবেই লেখা হয়। আমি এটা শেষ করে ফেলেছি, আমার এটা শেষ হয়ে গেছে। তাহলে ইট হ্যাজ বিন, কেন হ্যাজ বিন হলো? আই হ্যাভ ছিল, হ্যাভ ফিনিশড এটা হচ্ছে তোমার মেন ভার্ব, ভার্বের ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিভে কি হয়? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ফিনিশড। এবার হ্যাজ বিন কেন? কারণ ইট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট হ্যাজ বিন ফিনিশড বাই মি, বাই মি, আই ছিল সাবজেক্টে। নেক্সট সেন্টেন্স, পারহ্যাপস সামওয়ান উড রিকগনাইজ হিজ ভ্যালুয়াল টাই। পারহ্যাপস সম্ভবত, এটা আমাদের ভয়েস চেঞ্জে কোনো কাজে লাগবে না, লাগবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সামওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট, উড রিকগনাইজ, উড রিকগনাইজ হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব এবং এটা কিসে আছে? মোডাল অক্সিলিয়ারির ফর্মে আছে। উড রিকগনাইজ এর প্যাসিভে কি হয়? উড বি রিকগনাইজড হিজ ভ্যালুয়াল টাই। কি চিনে ফেলবে? কেউ একজন, সম্ভবত কেউ একজন চিনে ফেলবে। কি চিনে ফেলবে? উড রিকগনাইজ হোয়াট? হিজ ভ্যালুয়াল টাই। তাহলে হিজ ভ্যালুয়াল টাই হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে পারহ্যাপসটা যেখানে ছিল সেখানেই রইল। হিজ ভ্যালুয়াল টাই অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসলো। উড বি রিকগনাইজড, উড বি রিকগনাইজড হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ফর্ম মোডাল অক্সিলিয়ারিতে। বাই সামওয়ান, এবার প্রশ্ন হচ্ছে আমি এটা লিখলাম না কেন? বাই সামওয়ান ছোটোবেলায় পড়েছো উইদাউট ডুয়ার। উইদাউট ডুয়ারে সাবজেক্ট যদি সামওয়ান হয়
এবং সেটা বাই দিয়ে সামওয়ান লেখার সময় ওটাকে অমিট করে দিতে হয়, কারণ আমরা ওটা না লিখলেও বুঝতে পারি যে কেউ একজন, এটাই নিয়ম প্যাসিভ উইদাউট ডুয়ার। এটা না লিখলেও বোঝা যাচ্ছে যে কেউ একজন তার বেলিওল টাইটা দেখে চিনতে পারবে। নেক্সট পেজে যাচ্ছি। হাউ অন আর্থ ডিড হি গেট দেম। হাউ অন আর্থ, পৃথিবীতে, মানে হাউ অন আর্থ অ্যাকচুয়ালি এটা একটা ফ্রেজ এবং এটার অর্থটা এরকম বোঝায় যে এটা কোনোভাবেই সম্ভব না, পৃথিবীতে কি করে সম্ভব, এটা অর্থটা, এর অর্থটা এরকম আর কি। ডিড হি গেট দেম, তিনি এটা পেলেন কি করে সম্ভব। এবার হাউ অন আর্থটার ভয়েস চেঞ্জ হবে না, ঠিক আছে। ডিড হি গেট দেম ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে যেরকম স্টেপ বাই স্টেপ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি, হি গট দেম, তাহলে অ্যাসার্টিভ করলে কি হচ্ছে, হি গট দেম। তাহলে গট যদি হয় তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়্যার গট, তাহলে দে, দেম হচ্ছে আমাদের অবজেক্ট, সাবজেক্ট হয়ে আসলে পরে দে, তাহলে দে ওয়্যার গট বাই হিম, হি ছিল আমাদের সাবজেক্ট। তাহলে দে ওয়্যার গট যদি হয়, আমরা জানি ছোটোবেলায় শিখেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় এই ওয়্যার ভার্বটাকে দে অর্থাৎ সাবজেক্টের সামনে নিয়ে আসলে পরে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তোমাকে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাকেও প্যাসিভ ভার্বটা কিন্তু, প্যাসিভ ভয়েসটা কিন্তু ইন্টারোগেটিভেই দিতে হবে, উত্তরটা ইন্টারোগেটিভেই দিতে হবে, স্টেপ বাই স্টেপ করে উত্তরটা ইন্টারোগেটিভে দিতে হবে। তাহলে ওয়্যারটাকে দে সাবজেক্টের সামনে নিয়ে আসো, তাহলে ওয়্যার দে গট বাই হিম, ঠিক আছে। আর হাউ অন আর্থ, হাউ দিয়ে তো তুমি প্রশ্ন, যখনই তুমি ওয়্যারটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসলে তখনই সামনের এই হাউটা তোমার প্রশ্ন করার কাজে লেগে গেল। হাউ অন আর্থ ওয়্যার দে গট বাই হিম, আশা করি বোঝাতে পারছি। নেক্সট সেন্টেন্স, হি ওয়াজ ডিসমেইড, হতাশ হয়ে যাওয়া, ডিসমেইড অর্থ হচ্ছে হতাশ হয়ে যাওয়া। হি ওয়াজ ডিসমেইড, তাহলে ওয়াজ ডিসমেইড এর এটা কি, এটা অ্যাকচুয়ালি একটা প্যাসিভ ভার্ব। ডিসমেইড অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম এবং তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব, তাহলে হি ওয়াজ ডিসমেইড যদি প্যাসিভ হয়ে থাকে তাহলে বাই কোথায়, বাই নেই। ঠিক একটু আগে যেরকম বললাম, একটু আগে একটা এক্সাম্পলে, প্যাসিভ উইদাউট ডুয়ার, প্যাসিভ লেখা হচ্ছে কিন্তু উইদাউট ডুয়ার অর্থাৎ উইদাউট বাই, উইদাউট বাই বললে ভুল হবে, উইদাউট ডুয়ার। তাহলে আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য সেই এখানে ডুয়ার দিয়ে যেটা থাকতো, যেটা থাকার কথা বাই দিয়ে, সেটাই আমাদের সাবজেক্ট হয়ে আসবে অ্যাক্টিভে। তাহলে আমাদেরকে একটা কল্পনা করে এখানে কিছু একটা অ্যাকর্ডিং টু টেক্সট কিছু একটা সাবজেক্ট বা অবজেক্ট এখানে আনতে হবে। বাই সামওয়ান অথবা সামথিং, তাহলে এবার অ্যাকর্ডিং টু টেক্সট কী ছিল, তাকে হতাশ করেছিল, আমি এখানে সামথিং ধরে নিচ্ছি, বাই সামথিং। তাহলে সামথিং যদি অবজেক্ট হয়, সাবজেক্টে অ্যাক্টিভ করার সময় সামথিং ডিসমেইড হিম, প্যাসিভ ভার্ব ওয়াজ ডিসমেইড ছিল, তার থেকে আমরা অ্যাক্টিভ করার সময় ডিসমেইড করে দিলাম, সামথিং ডিসমেইড হিম। আর হি ছিল আমাদের সাবজেক্টে, অবজেক্টে হিম হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, দে হ্যাড দেয়ার হ্যাভার স্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস। আচ্ছা, দে হ্যাড দেয়ার হ্যাভার স্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস। দেখো লক্ষ্য করে, দে তারা সাবজেক্ট, হ্যাড কোথায় হয়, পাস্ট পারফেক্টে হয়, তাহলে হ্যাডের পরে একটা মেন ভার্বের থার্ড ফর্ম হওয়ার কথা ছিল, আছে হ্যাড স্লাং। এই স্লাংটা কিন্তু এই হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম যেটা সেটা। তাহলে লেখার কায়দা দেখো, সেন্টেন্সের কনস্ট্রাকশন দেখো, দে হ্যাড স্লাং দেয়ার হ্যাভার স্যাক্স বিহাইন্ড দেয়ার ব্যাগস, এইটা ছিল হচ্ছে অ্যাকচুয়াল কনস্ট্রাকশন। যদি আমি গ্রামাটিক্যালি সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করি, তাহলে হ্যাডের পরেই তাদের হ্যাভার স্যাক্স অর্থাৎ আমাদের যেটা অবজেক্ট সেটাকে নিয়ে আসলো, আর হ্যাড স্লাং এটাকে দুটোকে মানে ভার্বের ফর্মটাকে হ্যাড আলাদা, স্লাংটাকে আলাদা করে দিল। তাহলে আমাদের অবজেক্ট কি, হ্যাড স্লাং হোয়াট, দেয়ার হ্যাভার স্যাক্স অর্থাৎ পিঠে ঝোলানোর ব্যাগ, স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস, সরি বিহাইন্ড দেয়ার ব্যাগস, তাদের পেছন দিয়ে ঝুলিয়ে রেখেছিল, ব্যাগস মানে পিঠ।
তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে দেয়ার হ্যাভারস্যাক্স হ্যাড বিন স্লাং। হ্যাড স্লাং পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফর্ম, তাহলে প্যাসিভ ফর্ম হ্যাড বিন স্লাং হবে। দেয়ার হ্যাভারস্যাক্স হ্যাড বিন স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাকস, যেমনটা ছিল তেমন। বাই দেম এটা লেখা হয়নি, তার কারণ না লিখলেও বোঝা যাচ্ছে যে দেয়ার হ্যাভারস্যাক্স হ্যাড বিন স্লাং, তাদের সেই পেছনে ঝোলানোর ব্যাগগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল পিঠ দিয়ে। কাদের পিঠ দিয়ে? তাদেরই পিঠ দিয়ে হবে, যাদের কথা এখানে দেয়ার দিয়ে বলা হয়েছে। তাই এখানে বাই দেম এটা না বললেও বোঝা যাচ্ছে, ইংরেজি ভাষাটা এরকমই। নেক্সট সেন্টেন্স, হি সার্ভেইড দ্য কম্পার্টমেন্ট, সে সম্পূর্ণ কম্পার্টমেন্টটাকে ঘুরে দেখলো অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ, এবং অদখলীকৃত বার্থ অর্থাৎ বসার জায়গা বা শোয়ার জায়গা খুঁজে বের করলো, নোটিস করলো। তাহলে অ্যান্ড দিয়ে দুটো আলাদা আলাদা ক্লজকে যুক্ত করা হয়েছে। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট একটা ক্লজ, অ্যান্ড হি নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ। ঠিক আছে, তাহলে এইবার দু জায়গায় দুটো ক্লজের সামনে হি সাবজেক্ট দেওয়া হবে, তাই একবার দেওয়া হয়েছে। তাহলে দুটো ক্লজেরই অবজেক্ট কী কী? হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, এখানে দ্য কম্পার্টমেন্ট অবজেক্ট, আবার অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ, তাহলে আবার দ্য আনঅকুপাইড বার্থ হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে পরে প্রথম ক্লজটার ভয়েস চেঞ্জ করি। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ সার্ভেড বাই হিম, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ সার্ভেড বাই হিমটাকে আমি পরে বলছি, কেন পরে বলছি। অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, আবার অবজেক্টটাকে সাবজেক্ট করি, অ্যান্ড দ্য আনঅকুপাইড বার্থ ওয়াজ নোটিসড, তারপরে বাই হিম। যেখানে প্রশ্নতে আমাদের দুটো হিকে একবার কমন নিয়ে সামনে লেখা হয়েছে, ঠিক তেমনি এই হিটাকে বাই হিম করার সময় দুবার বাই হিম করতে হবে দুটো ক্লজে, তাই আমাদের কমন নিয়ে শেষে আমরা একবার ইউজ করলাম বাই হিম। নেক্সট সেন্টেন্স, গেট দ্য নিগার আউট। গেট দ্য নিগার আউট এটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি, ছোটবেলায় শিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, এদের সাবজেক্ট রূপে ইউ, সেকেন্ড পারসন উজ্জ থাকে, এবং এই ধরনের সেন্টেন্স দিয়ে কিছু করতে বলা হয়। তাহলে এই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জের জন্য কি করতে হয়? 3 রকমের উপায় থাকে, একটা লেট দিয়ে, একটা শুড দিয়ে, আর একটা অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস। তো যাই হোক, আমরা এখানে লেট দিয়ে করব। কেন? কারণ এখানে অবজেক্ট অ্যাভেলেবল আছে। গেট দ্য নিগার আউট, গেট ভার্ব, গেট হোয়াট, দ্য নিগার এখানে আমাদের অবজেক্ট। তাহলে লেট দিয়ে লেট দ্য নিগার বি গট আউট, মেন ভার্বের থার্ড ফর্ম হয়, বি হয়, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়। গেট আউট থেকে গট আউট, গেট আউটটা হচ্ছে আমাদের সেই ফ্রেজাল ভার্ব যেটা এখানে ইউজ করা হয়েছে। গেটটাকে প্রথমে দিয়ে আউটটাকে শেষে ইউজ করা হয়েছে। লেট দ্য নিগার বি গট আউট, তোমাকে গ্রামার রুলস ফলো করতে হবে, আর কিচ্ছু না। নেক্সট সেন্টেন্স, কিপ ইউর রুডি মাউথ শাট, তোমার মুখটা বন্ধ করো বা বন্ধ রাখো। আবার ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটাও লেট দিয়ে হবে কারণ আমাদের কাছে অবজেক্ট অ্যাভেলেবল আছে। কিপ ইউর রুডি মাউথ, তাহলে ইউর কিপ হোয়াট? ইউর রুডি মাউথ, তাহলে ইউর রুডি মাউথ আমাদের অবজেক্ট। লেট ইউর রুডি মাউথ বি কেপ্ট, বি এর পরে ভার্বের থার্ড ফর্ম শাট। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস, সোলজারেরা কট ধরে ফেলেছিল স্যার মোহনকে বাই দ্য আর্মস, দুপাশে দুটো হাত ধরে। তাহলে সোলজার্স এখানে সাবজেক্ট, কট মেন ভার্ব, সিম্পল পাস্টে আছে অ্যাক্টিভে। কাকে ধরেছিল? স্যার মোহনকে, বাই দ্য আর্মস। বাই দ্য আর্মস এখানে যেমনটা ছিল তেমনই থাকবে। স্যার মোহন হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সাবজেক্টে যাই, স্যার মোহন ওয়াজ কট। কেন ওয়াজ কট? কারণ সিম্পল পাস্টে ছিল, এবং এটার প্যাসিভ ফর্ম, কটের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ কট বাই দ্য সোলজার্স বাই দ্য আর্মস। বাই দ্য আর্মস যেমনটা ছিল তেমন রয়ে গেল। দ্য সোলজার্স ছিল আমাদের সাবজেক্ট, তাহলে বাই দ্য সোলজার্স। আশা করি বোঝাতে পারছি। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। কর্মা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো নিয়ে, টেক্সচুয়াল গ্রামার এর অন্যান্য আইটেমগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তোমরা সঙ্গে থাকো। ধন্যবাদ।